ভাই আওয়াজ শোনা যাচ্ছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আদাব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি ভাইয়া। ভাই ক্লাসগুলো একটু সকাল সকাল নেওয়াদের বলতে একটু টাইমটা আগায় দিতেন যদি। তারাবির নামাজ থাকে না, নামাজ পড়তে হয় যে। এই টাইমে ভাইয়া ভালো, ঠিক আছে। প্রয়োজন বোধে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, কিন্তু সময় এটাই থাকবে। অন্য ভাইয়ারা সময় চেঞ্জ করলেও করতে পারে, আমি পারতেছি না, কেননা অন্য সময়গুলোতে আমার ক্লাস থাকে। যেমন সন্ধ্যার দিকে ক্লাস হলো ফোর্থ ইয়ারের ইএলটি, আপনারা অনেকে নাম শুনছেন কোর্সটার ইএলটি। তো এই ইএলটির ক্লাস হলো মাগরিবের নামাজ পড়ে তাদের ক্লাস নেওয়া হয়েছে, এখন আপনাদের ক্লাস। হ্যাঁ, আবার সকালে ক্লাস নিতে নিতেই জীবন যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। দিনের বেলা আসলে আজকে মনে হয় আপনাদের ক্লাসের কথা বলেছিলাম সকালে এমন গলা শুকাই গেছে যে আমি আসলে সাহস করতে পারি নাই যে ক্লাস নিতে দাঁড়াবো। এই জন্য সকালে আসলে ক্লাস নেওয়া হয় নাই, আমি দুঃখিত। অসুবিধা নাই, ক্লাস তো হচ্ছেই, হতে থাকবে। আপনারা পড়া পড়তে থাকেন ইনশাল্লাহ। তবে অবশ্যই প্রতিদিনের পড়া প্রত্যেকদিনই শেষ করবেন, প্রতিদিনই পড়তে বসবেন। অ্যাটলিস্ট ৩-৪ ঘন্টা টেবিলের মধ্যে সময় দিতে হবে। সবাই একটু মিউট করে নেব, নয়েজ আসতেছে। তো পড়া জমায়ে রাখবো না, যেটা বলতেছিলাম সেটাই। তো এখন হচ্ছে যে আমরা গতদিনে আলোচনা করেছিলাম কনসেপচুয়াল মিনিং, কনোটেটিভ মিনিং। আমরা জাস্ট একটু রিভিশন দিয়ে নেই ৫টা মিনিট, তাহলে আশা করি আমাদের বিষয়গুলো মনে পড়ে যাবে এবং আমাদের সামনে আলোচনা করতে সহজ হবে। আমরা গতদিনে আলোচনা করেছিলাম, রিভিশন দেই। এই সবাই মিউট করে নেব। এটা কে ডিস্টার্ব করে? আজব তো, বলার পরে মিউট। আমাদের মিটে অলমোস্ট 100 লাইভে অনেকজন যুক্ত হয়ে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা রিঅ্যাকশন ইউজ করেন। রিঅ্যাকশন, সেটা যে কোনো রিঅ্যাকশন হতে পারে, যেমন লাগে রিঅ্যাকশন ইউজ করিয়েন। আর হচ্ছে কমেন্ট করবেন। আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ক্লাসটা শেয়ার করতে পারেন, এতে করে আপনার নিজের কোনো খুব বেশি একটা ক্ষতি হবে না, এতে করে বরং অন্যরা উপকৃত হতে পারে। ওকে, আমরা শর্ট কোশ্চেন আলোচনা করেছি, মনোযোগ দিই। একটু ফাস্ট যাব, তো মনোযোগ সেভাবে দেওয়া শুরু করেন। আমরা শুরু করলাম। আমরা আলোচনা করেছি প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? আমরা জানি ভাষা কি। ভাষার দ্বারা হচ্ছে যে আমাদের ভাবের আদান-প্রদান ঘটানো হয়। তো এটা কথা বলার মাধ্যমে হতে পারে, এটা লেখার মাধ্যমে হতে পারে, এটা হতে পারে কোনো চিহ্ন, কোনো সাইন দ্বারা, কোনো অঙ্গভঙ্গির দ্বারা ইত্যাদি। ঠিক আছে? তো ভাষার আলোচনা করতে গিয়ে কোনটা কোন জায়গায় কিভাবে আলোচনা করা হয় সেই বিষয়গুলো এসেছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। এরপরে আমরা আসলাম হোয়াই ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডার্ড অ্যাজ সোশ্যাল ফিনোমেনন। ভাষাকে কেন
সামাজিক ঘটনা বলা হয়, সামাজিক ঘটনা বা সোশ্যাল ফিনোমেনন বলা হয়। কারণ ভাষা হচ্ছে আমাদের সমাজেরই একটা অংশ। সমাজ থেকে আমাদের ভাষার সৃষ্টি। ভাষা এবং সমাজ ২ টা হচ্ছে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাষা ছাড়া সমাজ চিন্তা করতে পারে না, সমাজ ছাড়া আমরা ভাষা চিন্তা করতে পারি না। এইজন্য একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপরের প্রশ্ন আমরা পড়েছিলাম ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। ভাষা থেকেই কিন্তু কালচারের সৃষ্টি। যেমন বাংলাদেশের বাঙালির কালচার বা সংস্কৃতি, এই বাংলা ভাষাভাষী মানুষজন যারা, তাদের কালচার একরকম, অন্য ভাষাভাষী মানুষ যারা তাদের কালচার একরকম। তো এই ভাষা থেকেই কিন্তু ধীরে ধীরে এক ভাষার মানুষের কালচার সৃষ্টি হয়। আবার এই কালচার থেকেই কিন্তু ভাষা চলে আসে। তো ২ টাই কিন্তু একটা আরেকটার সাথে হচ্ছে যে জড়িত, ইন্টারকানেক্টেড বা সম্পর্কিত। এরপরে আমরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পিটেন্স অ্যান্ড পারফরম্যান্স। কম্পিটেন্স হলো যোগ্যতা, পারফরম্যান্স হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশন আমরা কত ভালোভাবে ভাষাটা অ্যাপ্লাই করতে পারি। দ্যাট মিনস একটা ভাষা সম্পর্কে আপনার অ্যাবিলিটি, আপনার স্কিল কত বেশি, আপনি কত ভালো জানেন, এটা হলো কম্পিটেন্স। অন্যদিকে পারফরম্যান্স হলো আপনি একটা ভাষার উপরে জানা জ্ঞান কত ভালোভাবে ডে টু ডে লাইফে, রিয়েল লাইফ সিচুয়েশনে, কনভারসেশনে কত ভালোভাবে এটা অ্যাপ্লাই করতে পারতেছেন, এটা হলো পারফরম্যান্স। নেক্সট, তারপরে আমরা আলোচনা করেছি ডিসকাস ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়া অ্যান্ড প্যারল। লিঙ্গুয়া অ্যান্ড প্যারল, লিঙ্গুয়া কি ছিল? লিঙ্গুয়া ছিল হচ্ছে যে আমাদের সমাজের অনেকজন মানুষ থেকে যে ভাষা আমরা শিখি স্বতন্ত্রভাবে, সকলের কাছ থেকে সমন্বিতভাবে যে ভাষা শিখি সেটা হচ্ছে লিঙ্গুয়া। প্যারল কি? প্যারল হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কিল। মানে আপনি যে সমাজ থেকে একটা ভাষা শিখলেন, সেই ভাষাটাকে আপনি রিয়েল লাইফ সিচুয়েশনে কত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন। মানে একজন ব্যক্তির স্বাধীনতা, একজন ব্যক্তির নিজস্ব আহ আহ, ভাষার দক্ষতা, ঠিক আছে? সমাজ থেকে তো আমরা ভাষা শিখি, তো এই ভাষাটা শেখার পরে আপনি কিভাবে এটা ব্যবহার করতেছেন, আপনার ব্যক্তি অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব অনুযায়ী এই ভাষা বলার স্টাইল, হচ্ছে যে প্যাটার্ন ইত্যাদি চেঞ্জ হতে পারে। আপনার ওয়ার্ড সিলেকশন, এগুলো হচ্ছে যে ডিপেন্ড করে। তো এটাকে বলা হচ্ছে প্যারল। অন্যদিকে ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি, সেই সেটাই ল্যাঙ্গুয়েজ, ওইটাই, অন্য কিছু না। দেখেন আমাদের এই প্রশ্নটা দেখেন, হোয়াই ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডার্ড অ্যাজ সায়েন্স। দেখেন ল্যাঙ্গুয়েজকে কেন সায়েন্স, লিঙ্গুইস্টিককে কেন সায়েন্স বলা হয় বা কেন বিবেচনা করা হয়, আমরা যদি একটু মনে করে নেওয়ার চেষ্টা করি। দেখেন বিজ্ঞান আমাদের কোনো কিছু বিজ্ঞান সম্পর্কিত বা বৈজ্ঞানিক বিষয় হতে হলে তার কয়েকটা ধাপ অতিক্রম করতে হইতো। ধরুন একটা জিনিস সম্পর্কে পরীক্ষা করে একটা সমস্যা প্রথমত সিলেক্ট করা, সেই সমস্যাটা নিয়ে আলোকপাত করা, সম্ভাব্য ফলাফল বা সলিউশন বের করা, এবং সেই সলিউশনটা ঠিক কিনা বা সবসময় একই রকম হচ্ছে কিনা এটা যাচাই বাছাই করা, ঠিক আছে? অথবা একটা তত্ত্ব বা একটা সূত্র আবিষ্কার করা যদি একই রকম হয়। তো বিজ্ঞানের বিষয়টা ছিল এরকম, ক্লাস 6, 7 বা 8 এ পড়ে থাকবেন। এই ধাপগুলো 7টা না 8টা ধাপ ছিল। ঠিক একইভাবে আমরা যদি এই লিঙ্গুইস্টিক্সকে বা ভাষা বিজ্ঞানকে ওই ধাপগুলা অনুসরণ করতে যাই, দেখেন একই রকম ভাবে হচ্ছে কাজ করে। যে একটা প্যাটার্ন বা একটা স্ট্রাকচার বা একটা ফরম্যাট, এটা সকল একটা ভাষার ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, এটা কিন্তু পরিবর্তনশীল না, এবং এটা অ্যাপ্লিকেবল। যেমন আমাদের ওষ্ঠধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে ঠোঁটের দরকার পড়ে, এগুলো ওষ্ঠধ্বনি। তো ইংরেজিতে ওই একই কথা, ওই একই সাউন্ড, ওইগুলো উচ্চারণ হওয়ার সময় আমাদের ঠোঁটের দরকার পড়ে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো ব্যাপার আছে আহ হচ্ছে যেগুলো ভাষার যে বিষয়গুলো বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা যেতে পারে, সূত্র দ্বারা প্রমাণ করা যেতে পারে, এবং সকল দেশে সকল জায়গায় একই রকম হতে পারে, অথবা একটা ভাষার যে একটা নিয়ম বলা হলো, এই নিয়মটা সকল ক্ষেত্রে একই রকম হতে পারে। তো বিজ্ঞানের মতো করে এটা আচরণ করে দেখে, ভাষার এই বিষয়গুলো বিজ্ঞানের মতো করে আচরণ করে দেখেই এটাকে লিঙ্গুইস্টিক্স বলা হয়। এবং এই জন্যই এটাকে সায়েন্সের সাথে কম্পেয়ার করা হচ্ছে, যে লিঙ্গুইস্টিক্স হচ্ছে একটা বিজ্ঞান, যেহেতু বিজ্ঞানের মতো করে এটা আচরণ করে বা বিজ্ঞানের মতো এই বিষয়টাও, ঠিক আছে? দেন এর পরের কোশ্চেন হচ্ছে আমাদের, রাইট আ নোট অন সিনট্যাগমেটিক অ্যান্ড প্যারাডিগমেটিক রিলেশনশিপ। সিনট্যাগমেটিক রিলেশনশিপ আমরা কি বলেছিলাম? প্যারালাল রিলেশনশিপ। ধরুন একটা বাক্য নিলাম, যেমন দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। তো এই প্যারালাল একটা বাক্য, যেটা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড। অন্যদিকে প্যারাডিগমেটিক রিলেশনশিপ আমরা একটা ডায়াগ্রাম দেখেছিলাম, তার একটু ছোট করে মনে করাই দেই। সেটা হলো আমাদের হচ্ছে উপর নিচে যে রিলেশনশিপ। যেমন আমরা যদি একটা বাক্য বলি,
এই যে এই বাক্যটা আমরা যদি চেঞ্জ করি, ক্যাটের জায়গায় আমরা যদি বলি ডগ, আমরা যদি বলি বার্ড, ঠিক আছে? এভাবে করে চেঞ্জ করতে পারি। দ্যাট মিনস আমরা যদি এভাবে করে রিলেশনশিপটা দেখাই চেঞ্জ করে, করে, তো এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ। গতদিনে আপনাদের বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম। আমি জাস্ট একটু মনে করে দিতে যাচ্ছি। এর বেশি কিছু না। দেন আমরা আলোচনা করছি ফনেটিক্স অ্যান্ড ফনোলজি। ফনেটিক্স অ্যান্ড ফনোলজির মধ্যে ভয়েসড অ্যান্ড আনভয়েসড সাউন্ড। জাস্ট মনোযোগ দেন, বিষয়গুলো রিভিশন হয়ে যাক। আপনারা নিজেরা পড়ছেন কিনা আমি জানি না। যারা ক্লাস করেছিলেন তারা জাস্ট শুনলেই হয়ে যাবে। যারা ক্লাস করেন নাই তারা চাইলে ক্লাসটা করে নিতে পারেন। ক্লাসের লিংক ক্লাস পেয়ে যাবেন দা DOEBG গ্রুপে, ফেসবুক অথবা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। গ্রিপ কোশ্চেনগুলো সম্পূর্ণ পড়ায় দেওয়া হয়েছে এবং যারা ক্লাস করেছিলেন তারা দেখেছিলেন যে কিভাবে করে রিপিট হয় সালের প্রশ্নগুলো, এবং আমি আপনাদের সাজেশনটা এমনভাবে সাজাই দিয়েছিলাম যে ওইখানের মানে ওই প্রশ্নগুলোর বাইরে থেকে আর প্রশ্ন কোনো আপনারা পান নাই। তাহলে আশা করাই যায় ওখান থেকে 9টা থেকে 10টা অথবা তারও বেশি কমন এসে যেতে পারে যদি কোনো বড় ঝামেলা বা পার্থক্য বা বৈচিত্র্য না হয়। অ্যাজ ইউজুয়াল প্যাটার্নে যদি কোশ্চেন হয় তাহলে ইনশাল্লাহ আপনারা 10-এ 10 গ্রিপ কোশ্চেনে পেয়ে যাবেন। যদি খুব ঝামেলা হয় সেক্ষেত্রে হচ্ছে যে 1টা 2টা এদিক সেদিক হতে পারে, তবে ভালো একটা নম্বর আপনারা সেখান থেকে পাবেন ব্রিফ কোশ্চেন। ওকে ফাইন। তো ভয়েসড অ্যান্ড আনভয়েসড, ঘোষধ্বনি অসধ্বনি, যেটাতে আমাদের ভয়েসড যেখানে আমাদের ভোকাল কর্ড কম্পিত হয়, কম্পন ক্রিয়েট হয়, অন্যদিকে আমাদের আনভয়েসড সাউন্ড যেখানে আমাদের ভাইব্রেশন ক্রিয়েট হয় না, এবং সাউন্ডগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছিল এবং এখানে বলে দেওয়া হয়েছিল এই চিহ্নগুলোতে এই মডিফিকেশনটা হবে। এটা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা আপনাদের বলে দিয়েছিলাম। ওকে, এরপরে আমরা আলোচনা করেছিলাম হোয়াট আর দ্য ইংলিশ ডিপথংস, এবং ডায়াগ্রামটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ডিপথং, ডিপথং কি? আমরা 2টা মনোপথং একত্রিত হয়ে বা সমন্বিত হয়ে আমাদের 2টা মনোপথং একত্রিত হয়ে একটা ডিপথং হয়। 3টা মনোপথং একসাথে যুক্ত হয়ে হয় ট্রিপথং। গুড। এবং আমাদের এই যে ডায়াগ্রামটা, এটা আমাদের যে বাকযন্ত্র, আমরা যে সাউন্ড উৎপন্ন করি এবং মুখের পজিশন, এগুলো হচ্ছে মুখের পজিশন। এই পাশে কখন বেশি খোলা, কখন কম খোলা, কখন মাঝামাঝি খোলা, কখন একদম বন্ধ, এটা নির্দেশ করে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এই বরাবর আমাদের হচ্ছে যে আমরা কোন জায়গা থেকে শব্দটা উৎপন্ন করতেছি সেটা বলেছিলাম। এবং এই সাউন্ডগুলো কিভাবে উচ্চারিত হয়, কেন উপর থেকে নিচে এভাবে করে দেখায় দেওয়া হচ্ছে, কেন এটা উপর থেকে নিচে আসলো, কেন এটা নিচ থেকে বা কেন এখান থেকে, এটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। এবং বিস্তারিত একটা ক্লাস আপনাদের সাথে আরো শেয়ার করে দেওয়া হয়েছিল এক্সট্রা হিসেবে। যারা দেখেছেন আশা করি একদমই ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। এবং আপনাদের আরো একটা বিষয় জানাই রাখি, সেটা হলো এখান থেকে এই প্রশ্নটা আসার পসিবিলিটি 99.999% ডিটলের মতো, ঠিক আছে? খুবই সম্ভাবনা বেশি। অতএব এটা আপনাদের মনে রাখতে হবে। এটা যদি এমনিতে না মনে থাকে, এমনিতে যদি মনে না থাকে তাহলে কয়েকবার আঁকবেন ডায়াগ্রামটা। হ্যাঁ, টাইপিং মিস্টেক কোনটা আছে বলছেন? ওটা উপরে বলছিলাম, উপরে টাইপিং মিস্টেক বলতে ওই হচ্ছে সাউন্ড দেখানোর সময় আমাদের স্ল্যাশ চিহ্ন হয়। এটা কত নাম্বার কোশ্চেন? এটা প্রশ্ন নম্বর হচ্ছে 10। ভাইয়া ওই যে ভাইয়া বুঝতে পারছি। 1 থেকে 13 নাম্বার মানে কোশ্চেন পড়ানোর ভিডিওটা খুঁজে পাচ্ছি না, লিংকটা কি একটু দেওয়া যাবে? যে আমি আমাদের টিমকে বলবো ইউটিউবে দেওয়া হয়ে গেছে হয়তোবা, যদি না দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়ে যাবে, আমি বলে দিব। ঠিক আছে। দেন দেখেন যে এখানে হচ্ছে এই চিহ্নগুলো কেন এরকম হলো, কিভাবে কি, এটা হচ্ছে যে আপনাদের তো আমি বলেছিলাম। তারপরেও এই ডায়াগ্রামটা অনেকেরই মনে থাকে না বা মুখস্থ থাকে না। আমি তাদের রিকোয়েস্ট করব এটা যদি আপনি নিজে নিজে 4 থেকে 5 বার অঙ্কন করেন বা আঁকেন তাহলেও কিন্তু আপনার মনে থাকবে, কেননা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে মনে হয় যে এটা আমি আনসার করব, সেক্ষেত্রে এটা আপনাকে ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন এই সাইনগুলো, আইপিএ যে হচ্ছে যে সাইনগুলো, এগুলো আপনার সাউন্ডের সাইনগুলো, এগুলো আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখন এটা আপনি এমনিতে তো মনে থাকবে না, আপনাকে লিখতে হবে বারবার, তাহলে শুধু মনে রাখা পসিবল। শুধু আপনি ক্লাস করলেন, বুঝলেন, বাট লিখলেন না, তাহলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে লিখতে পারবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি বা একদম আগে থেকে সতর্ক করে দিচ্ছি, লিঙ্গুইস্টিক্সে এগুলোতে খুবই গুরুত্ব দিতে হবে। দেখেন এই প্রশ্নটাতে জাস্ট কয়েকটা লাইন লিখলে কিন্তু এখানে আপনার 4-এ 4 পাওয়া পসিবল, বাট এটা লিখতে অনেকেরই ঘাম ছুটে যাবে। আর যদি না হচ্ছে যে
না প্র্যাকটিস করেন, এই ডায়াগ্রাম অঙ্কন করা কখনোই পসিবল না। ক্লাস দেখে শুধুমাত্র পসিবল না, নিজে না যদি প্র্যাকটিস করেন। তারপরে আমরা আলোচনা করেছি স্ট্রেস অ্যান্ড টন। স্ট্রেস বলতে কথা, দেন আমরা আলোচনা করেছি হোয়াট ইজ ইলিশন। ইলিশন মানে হচ্ছে ডিলেশন, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, কোনো কিছু রিডিউস করা, কেটে ফেলা, ছেটে ফেলা, ঠিক আছে। তো যেমন ধরেন আমরা ফর এক্সাম্পল এই একটা সাউন্ড, এটা হচ্ছে আমাদের উচ্চারণ হওয়ার কথা ছিল হাওয়ার, হাওয়ারের এইচ আমরা বাদ দিয়ে দিলাম, শুধু উচ্চারণ করলাম হাওয়ার। তাহলে এই যে এইচ কে বাদ দিয়ে দিলাম, এই বাদ দেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে ইলিশন। হনেস্টকে আমরা হনেস্ট না বলে বলতেছি অনেস্ট, তাহলে এই যে বাদ দেওয়ার প্রসেসটাকে বলতেছি আমরা ইলিশন। তো এরকম যে বাদ দেওয়া হয়, আমরা আরো কিছু এক্সাম্পল দেখেছি, যেমন আই এম না বলে আমরা বলছি আম, ঠিক আছে। তো এই হচ্ছে ইলিশন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আশা করি মনে পড়ে গেছে। দেন নেক্সট, হোয়াট ইজ ইন্টোনেশন, ফাংশন অফ ইন্টোনেশন। ওই ইন্টোনেশনের হচ্ছে যে উপরে যে প্রশ্নটা ওইটার সাথে সম্পর্কিত, একই রকম, অসুবিধা নাই, লেস ইম্পর্টেন্ট, স্কিপ করতে পারেন। মরফোলজি, এলোমর্ফ নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি, আশা করি মনে আছে। দেন আমরা আলোচনা করেছি ফ্রি মরফিম এন্ড বাউন্ড মরফিম। আমরা মরফিমের ক্লাসিফিকেশন দেখেছিলাম। মরফিমকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ফ্রি মরফিম, একটা হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিমকে আমরা আরো দুই ভাগে ভাগ করছিলাম, কি কি ছিল যেন? ভাইয়া ডিপথং তো এর আগের বছর আসছিল। ফ্রি মরফিমের ক্লাসিফিকেশন কি ছিল যেন? গ্রামাটিক্যাল, লেক্সিক্যাল। গুড। বাউন্ড মরফিমকে আমরা ভাগ করছিলাম প্লেসের উপর নির্ভর করে 3 ভাগে, আর ফাংশনের উপর নির্ভর করে 3 ভাগে। প্লেসের উপর হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, ইনফিক্স। ওকে, আশা করি এটা মনে আছে। দেন নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম মরফ এন্ড মরফিম নিয়ে। তারপরে আমরা আলোচনা করেছিলাম পিএস গ্রামার নিয়ে। পিএস গ্রামারের পরে আমরা আলোচনা করেছিলাম আইসি অ্যানালাইসিস। ভাই ওকে, তো আজকে আমরা আলোচনা শুরু করি, চলেন। সিমান্টিক্স আলোচনা করেছিলাম এবং আমরা কনসেপচুয়াল মিনিং, কনোনেটিভ মিনিং আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের মনে পড়ে গেছে। কনসেপচুয়াল মিনিং এর একটা এক্সাম্পল দেন তো, একটা ওয়ার্ড দিয়ে কনসেপচুয়াল এন্ড কনোনেটিভ মিনিং এর এক্সাম্পল দেন, দেখি কে পারে। ভাইয়া যেমন রোজ। যেমন রোজ, রোজ অর্থ হচ্ছে গোলাপ, এটা হচ্ছে কনসেপচুয়াল মিনিং। আর হচ্ছে রোজ অর্থাৎ আদার্স মিনিং হচ্ছে ভালোবাসার প্রতীক হিসাবে, বা ভালোবাসা, আবেগ, ইমোশনকে বোঝানো হচ্ছে এই রোজের মিনিং। তো এটা হচ্ছে কনোটেটিভ মিনিং। গুড। আমাদের সাথে যুক্ত হয়েছে ছোটন মিয়া ভাই। ছোটন মিয়া সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আপনি অসুস্থ দেখেছিলাম ছোটন ভাই, এখন কি অবস্থা, কেমন আছেন? আপনাকে কল দিতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি, আমি দুঃখিত। কেমন আছেন একটু জানায়েন। ওকে, শরীরের কি অবস্থা বলবেন। এক্সপ্লেন কোহেরেন্স এন্ড কোহেশন, মনোযোগ দেন। আমরা ফার্স্ট ইয়ারে, খুব সম্ভবত আপনাদের মনে থাকার কথা, ফার্স্ট ইয়ারে পড়েছিলেন রাইটিং স্কিলে প্যারাগ্রাফ চ্যাপ্টারে কোহেশন এন্ড কোহেরেন্স, মনে পড়ে? জি ভাইয়া। জি ভাইয়া। এন্ড কোহেরেন্স দুইটা বিষয় এত বেশি গুরুত্বপূর্ণ যে আমরা ডে টু ডে লাইফে যা কিছু লিখি সবকিছুর সাথে কানেক্টেড, এই কোহেশন এন্ড কোহেরেন্স। তো এই দুইটা বিষয় আরো একবার চোখ বুলায় নেওয়া যাক, একটু এক্সাম্পল দ্বারা বোঝা যাক সহজ করে। আপনারা খুব সম্ভবত শুধুমাত্র পার্থক্যটা মুখস্থ করেছিলেন এবং ডেফিনেশনটা মুখস্থ করেছিলেন, কিন্তু আমার ধারণা যে ডেইলি লাইফে এগুলোর অ্যাপ্লিকেশন আপনারা দেখেন নাই বা অ্যাপ্লিকেশন করতে জানেন না।
বেশিরভাগই আই থিঙ্ক সো। তো চলেন একটু সহজ করে দেখার চেষ্টা করা যাক, যদি এগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে তারপর আমি একটু বলে দিই। দেখেন, কোহেরেন্স এন্ড কোহেশন আর ক্রুশিয়াল কনসেপ্টস ইন লিঙ্গুইস্টিক অ্যান্ড ডিসকোর্স অ্যানালাইসিস কন্ট্রিবিউটিং টু দ্য ওভারঅল ইন্টেলিজিবিলিটি অ্যান্ড স্ট্রাকচার অফ রিটেন অর স্পোকেন কমিউনিকেশন। যোগাযোগের ক্ষেত্রে বা কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাদের এই কোহেশন এন্ড কোহেরেন্স যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রেও। ঠিক আছে, কোহেশন বিষয়টা কি? কোহেশন refers to the grammatical and lexical elements that connect different parts of a text and contribute to its unity। মনোযোগ দিতে হবে। কি বলা হচ্ছে? কোহেশন refers to the grammatical and lexical elements that connect different parts of a text and contribute to its unity. It ensures that a text flow logically and smoothly। কোহেরেন্স বিষয়টা হলো যে আমরা যা কিছু লিখি, এই লিখা প্রত্যেকটা বাক্য লজিক্যালি কানেক্টেড থাকতে হবে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য লজিক্যালি কানেক্টেড থাকতে হবে। বেসিক্যালি যদি প্যারাগ্রাফের সাথে চিন্তা করি, আমরা যা কিছু লিখি সবকিছু তো প্যারা প্যারা আকারে বা প্যারাগ্রাফ আকারে লিখি। ধরেন একটা প্রশ্নের উত্তর লিখতেছেন, একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে পয়েন্ট পয়েন্ট করে আপনি লিখতেছেন, তো প্রত্যেকটা পয়েন্টকে আমরা কিন্তু এক একটা প্যারাগ্রাফ হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, তো এই প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফ বা প্রত্যেকটা প্যারা এর একটা টপিক থাকে, ওই টপিকের উপর ডিপেন্ড করে ওই কথাগুলো, ওই টপিক রিলেটেড কথাগুলোই শুধুমাত্র ওই পয়েন্টে বা ওই প্যারাগ্রাফে বলা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা ইনফরমেশন বা প্রত্যেকটা কথা কিন্তু লজিক্যালি কানেক্টেড থাকতে হয়। তো এই লজিক্যালি যে কানেক্টেড থাকা, গ্রামাটিক্যালি যে কানেক্টেড থাকার বিষয়টা, গ্রামাটিক্যালি যে কানেক্টেড থাকার বিষয়টা, এটা হলো কোহেশন। ঠিক আছে, তো এখানে একটা বিষয় দেখবেন যে কোহেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। কিভাবে? আমরা যদি বলি যে রহিম ইজ আ স্টুডেন্ট, দেন রহিম ইজ আ প্লেয়ার বললাম। হ্যাঁ, আমরা যদি আরো বলি রহিম ইজ আ পলিটিশিয়ান বললাম, তো ইত্যাদি। এখন দেখেন, এই রহিম কথাটা বারবার না বলে আমরা রহিমের পরিবর্তে কি কোনো কিছু ব্যবহার করতে পারি? প্রোনাউন হি ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন প্রোনাউন হি যদি ব্যবহার করি তাহলে এই হি ব্যবহার করতে পারি। হ্যাঁ, হি ব্যবহার করতে পারি। তাহলে এই যে প্রোনাউন হি ব্যবহার করলাম, এই হি দ্বারা আমরা কাকে নির্দেশ করতেছি? আমরা রহিমকে নির্দেশ করতেছি। তাহলে এই যে রহিম, এই প্রথম বাক্য, তার পরের বাক্য হলো আমাদের হি। তো এই যে হি ব্যবহার করলাম, এই বাক্যটার সাথে এই বাক্যটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। তো আমাদের কোহেশন হচ্ছে এরকম যে একটা প্যারাগ্রাফে যে বাক্যগুলো থাকে প্রত্যেকটাই একটার সাথে একটা যুক্ত হয় এবং প্রত্যেকটার সাথে কানেক্টেড। দ্যাট মিনস আমরা যদি একটা বিল্ডিং কনসিডার করি, একটা বিল্ডিং অথবা একটা দেয়াল কনসিডার করি, সেক্ষেত্রে ওই দেয়ালের বা বিল্ডিং এর প্রত্যেকটা ইট যে যুক্ত হয়, এই ইটটাকে আমরা ক্ষুদ্রতম পার্ট বা কোহেশন হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা যুক্ত হয়ে হয়ে একটা মেইন আইডিয়া বা একটা সেন্ট্রাল আইডিয়া প্রোভাইড করে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে যুক্ত হওয়া বা প্রত্যেকটা বাক্য গ্রামাটিক্যালি লজিক্যালি যে কানেক্টেড হচ্ছে, এই কানেক্টেড হওয়ার যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা বলতেছি কোহিশন। আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। দেন আসেন এক্সাম্পল যদি একটা দেখি, যে শি ওপেন্ড দ্য ডোর এন্ড এন্টার দ্য রুম। আমি একটু ফাস্ট বলতেছি, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো নাকি আরেকটু স্লো হবো? মানে অনেক দূর যেতে হবে তো, রমজান মাস, সময়টাকে কম কমান। না না জি, না, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই ভাইয়া। ওকে, আপনারা মনোযোগী হয়েন, আশা করি বোঝা আপনার যাবে। এক্সাম্পলটা একটু কম বুঝাই, কোনটা আপু? বইয়ের এক্সাম্পলটা একটু বুঝাই দেন। হ্যাঁ ওই দেখেন, কোহেশনের দেখেন, ইন দ্য সেন্টেন্স শি বইয়ে একটা ওপেন্ড দ্য এক্সাম্পল দেয়া আছে ডোর এন্ড অ্যাডভার্টাইজ। entered the room. She opened the door and entered the room. The conjunction and provides cohesion by linking the action of opening the door and entering the room. মনোযোগ দেন, প্রথমটা যদি বাদ দিয়ে দেই তাহলে entering the room, হ্যাঁ, শুধুমাত্র entering the room, যদি enter the room কথা বলি তাহলে কে এন্টার করতেছে, কার কথা বলা হচ্ছে, এটা কি আমরা বুঝতে পারতেছি?
না ভাইয়া। এখানে বেসিক্যালি ছিল কি, দুইটা বাক্য ছিল তাই না? দুইটা বাক্য, যে শি ওপেন্ড দ্য ডোর, তারপরের বাক্যটা ছিল শি ইন্টার্ড দ্য রুম, তাই না? তো আমরা শি ওপেন্ড দ্য ডোর এন্ড শি ইন্টার্ড দ্য রুমকে একসাথে কানেক্টেড করছি কনজাংশন এন্ড দ্বারা। তো এই যে এন্ড দ্বারা একসাথে কানেক্টেড করে দিলাম দুইটা বাক্যকে, ঠিক আছে? তো এই এটা হচ্ছে আমাদের এখানে কোহিশনের লিঙ্কার হিসেবে কাজ করছে। এরকম আমাদের কোহিশন হিসেবে লিঙ্কার কাজ করে, প্রোনাউন কাজ করে, কনজাংশন কাজ করে, অনেক কিছুই থাকে, ঠিক আছে? ট্রানজিশন ওয়ার্ড আমরা অনেকগুলো পাবো। তো এগুলো আমাদের কোহিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোহেসিভ ডিভাইস বলে এগুলো পরিচিত, ঠিক আছে? যাতে করে আমাদের সেন্টেন্স গুলো খুব ভালোভাবে স্মুথলি কানেক্ট করা যায় এবং আমাদের আইডিয়া গুলো খুব সুন্দরভাবে স্মুথ ভাবে একটা থেকে আরেকটাতে হচ্ছে যে আমরা আগাইতে পারি সামনের দিকে। এই জন্য এরকম বিভিন্ন রকম ওয়ার্ড ব্যবহার করা হয়, এগুলোকে একত্রিত ভাবে ট্রানজিশন ওয়ার্ড বা আরো আছে, যেমন হচ্ছে যে আমাদের প্রোনাউন বা কনজাংশন। তো সকলগুলোকে একত্রিত ভাবে কোহেসিভ ডিভাইস বলা হয় এগুলোকে, ঠিক আছে? এখানে দুইটা বাক্যকে একসাথে কানেক্টেড করে দিলাম। তো এই যে কানেক্ট করলাম এন্ড দ্বারা। তো দেখেন আমরা বলছিলাম কোহেশন কি, এই যে একটা ইটের সাথে আর একটা ইটের কানেকশন। তো এইভাবে করে দেখেন একটা বাক্যের সাথে আর একটা বাক্যকে জোড়া লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এগুলো একটা একটা কোহেশনের অংশ। এবার আসেন কোহেরেন্স। কোহেরেন্স ইনভলভস দ্য লজিক্যাল অর্গানাইজেশন অফ আইডিয়াস and the establishment of meaningful relationships between different elements of a text. একটা টেক্সট অথবা একটা প্যারাগ্রাফ অথবা একটা লেখা, তো এই লেখার মধ্যে বা একটা টেক্সটের মধ্যে একটা অর্থপূর্ণ সম্পর্ক। দেখেন, একটা বাক্য বললেন, আরো একটা বাক্য বললেন, অনেকগুলো বাক্য বললেন, বা একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া, প্রত্যেকটা বাক্য বা সেন্টেন্স তো এক একটা আইডিয়া বা তথ্য হচ্ছে কনভে করে, তথ্য প্রেজেন্ট করে। তো প্রত্যেকটা এক একটা আইডিয়া। তো এই আইডিয়াগুলো কিন্তু লজিক্যালি সামনের দিকে যেতে হবে। এখন আমি যদি এরকম বলি যে আহ তৌফিকা ইজ আ গার্ল, ঠিক আছে? তৌফিকা ইজ এ গুড গার্ল বললাম। তারপরে আমরা বললাম তৌফিকা তৌফিকা's ফাদার ইজ এ টিচার। তারপর আমরা বললাম যে আহ, হচ্ছে যে তৌফিকা প্লে তৌফিকা প্লেস রেগুলারলি বা এরকম কিছু, ঠিক আছে? তো আমরা এলোমেলো অগোছালো কিছু বাক্য বললাম, বুঝিয়েন একটু বিষয়টা, জাস্ট বোঝার চেষ্টা করেন যে এরকম অগোছালো ইনফরমেশন দিচ্ছি যেগুলো বা এরকম হতে পারে যে তৌফিকা নিয়ে একটা কথা বললাম, তারপরে হচ্ছে তৌফিকা বাদ দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ছোটর মিয়া ভাইয়ের কাছে, তারপরে ধরেন কানিজ আপু সম্পর্কে কিছু বললাম। তো ওভারঅল এই বাক্যগুলো দ্বারা এলোমেলো ভাবে আমরা কি সমন্বিত ভাবে কোনো একটা আইডিয়া পাচ্ছি কোনো একটা বিষয় সম্পর্কে? না ভাই। পাচ্ছি না। যদি আমরা এরকম বলি না ভাইয়া। শুধুমাত্র ধরেন আমরা সাতিয়া মুনতাহা আপু সম্পর্কে বলতেছি। তো সাতিয়া মুনতাহা আপু সম্পর্কে বলতেছি যে তিনি হচ্ছে খুব, তার হাতের লেখা ভালো, তিনি খুব ভালো নোট বানাইতে পারেন, তিনি খুব ভালো পড়াশোনা করেন, হচ্ছে যে তিনি আমাদের পড়াশোনায় হেল্প করেন, তিনি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইত্যাদি ইত্যাদি। দেখেন, তাহলে ওভারঅল আমরা সাতিয়া মুনতাহা আপু সম্পর্কে বললাম এবং তিনি একজন গুড স্টুডেন্ট, এতটুকু আমরা বুঝলাম। কেননা একজন গুড স্টুডেন্ট হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, রেগুলারিটি হচ্ছে যে থেকে শুরু করে যা কিছু দায়িত্ববোধ, তো সবগুলো আমরা তার মধ্যে পাচ্ছি। তো যদি এই হয় অবস্থা, তাহলে তার সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি। তো এই প্রত্যেকটা আইডিয়া যে যুক্ত হলো, এই প্রত্যেকটা আইডিয়া এক একটা আইডিয়া বা সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো কোহেসিভ ডিভাইস দ্বারা একটা একটার সাথে কানেক্টেড হচ্ছে এবং ওভারঅল এই পুরো একটা আইডিয়া, এই আইডিয়াটাকে সমন্বিতভাবে বলা হচ্ছে কোহেরেন্স। বা আমরা এভাবে বলতে পারি যে এটার মধ্যে যদি লজিক থাকে বা লজিক্যালি কানেক্টেড থাকে বা এটা দ্বারা আমরা যদি একটা মেইন আইডিয়া বা সেন্ট্রাল আইডিয়া বের করতে পারি, তাহলে এর মধ্যে কোহেরেন্স আছে। তাহলে কোহেরেন্স আমরা তখনই বুঝতে পারবো যখন একটা পুরো টেক্সট পড়বো, ঠিক আছে? তার আগে বুঝতে পারবো না। আমরা যদি আরো সহজ করে বুঝি, আমরা যদি একটা বিল্ডিং এর কথা কনসিডার করি, বিল্ডিং এর প্রত্যেকটা ইট বা দেয়ালকে যদি আমরা কোহেশন বলি, সেক্ষেত্রে পুরো বিল্ডিংটা বা পুরো দেয়ালটাই হচ্ছে কোহেরেন্স। মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কোহেশন যদি বলি, তাহলে পুরো দেয়াল বা বিল্ডিংটাকে আমরা বলবো কোহেরেন্স। আমরা বুঝতে পারছি?
জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া যারা লাইভে আছেন বুঝতে পারছেন কিনা একটু জানান। কোহেশন এন্ড কোহেরেন্স একটু জানাবেন। কোহেশন এন্ড কোহেরেন্স এর আগে কি এটা সম্পর্কে এরকম ক্লিয়ার ধারণা ছিল? ভাইয়া ওকে, তাহলে বিষয়টা এরকম হলো যে ভাইয়া আমরা জাপানি ভাইয়াও তো বলছিল ভালো করে ভাবেই বুঝেছিলেন। হ্যাঁ হ্যাঁ মান্থলি বেসে ভাই এভাবেই পড়াইছিলেন তো। জি, বিষয় সেটাই। আমরা ডে টু ডে লাইফে যা কিছু লিখি সেখানে কোহেশন এন্ড কোহেরেন্স রাখা খুবই জরুরি, কেননা একটা প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ একটা উপাদান বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি সেটা হলো কোহেশন এন্ড কোহেরেন্স থাকা। তো কোহেশন থাকতে হলে ওই যে কোহেসিভ ডিভাইসের ব্যবহার করতে হবে এবং একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স খুব সুন্দরভাবে কানেক্টেড করতে হবে গ্রামাটিক্যালি, লজিক্যালি। আর কোহেরেন্স হলো আমরা যে একটা বিষয় সম্পর্কে লিখতেছি সেটা লজিক্যাল অর্গানাইজেশন, মানে লজিক্যালি ঠিকঠাক হতে হবে, আইডিয়াগুলো অ্যাড করতে হবে যাতে করে সুন্দর একটা মিনিং দাঁড় করানো যেতে পারে, সুন্দর একটা ওভারঅল একটা হচ্ছে যে রিলিভেন্ট আইডিয়া আমরা টপিক অনুযায়ী প্রেজেন্ট করতে পারি। তো এই হলো কোহেশন এন্ড কোহেরেন্স। আশা করি বিষয়টা বোঝা গেছে, এটা নিয়ে আর সমস্যা থাকার কথা না। এবার আসেন, হোয়াট ইজ বটম আপ অ্যান্ড টপ ডাউন প্রসেস? হোয়াট ইজ বটম আপ অ্যান্ড টপ ডাউন প্রসেস? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনোযোগ দেন, হ্যাঁ। বটম আপ প্রসেসিং, কথায় কিভাবে বলা যায়? হ্যাঁ কোহারেন্স কে মানে সংজ্ঞায়িত করার সময় কিভাবে বলা যায়? আপনার কথাটা বুঝতেছি না আপু, আরেকবার বলেন তো। কোহেরেন্সকে সংজ্ঞায়িত করার সময় একসাথে কিভাবে বলা যায় সেটা বলতে আছেন। মানে কি, কোন জিনিসটাকে সংজ্ঞায়িত করা? কোহেরেন্স ভাইয়া ফ্রেন্ডস বললো ও, কোহেরেন্স। সেক্ষেত্রে আপনারা ফার্স্ট ইয়ারের ডেফিনেশনটা দিয়ে দিতে পারেন। ফার্স্ট ইয়ারে পড়েছেন না? ফার্স্ট ইয়ারে কোহেরেন্স এন্ড ওটার সংজ্ঞা দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা নেই, বিষয় তো ওইটাই, ওই সংজ্ঞাটা দিলেই চলে যাবে, হবে না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তবে এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, এবং আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে। এক্সাম্পল দিতে লাগবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল কিন্তু। কোহেরেন্সের সংজ্ঞাটা ভাই আলবাট্রসও দেওয়া আছে তো ব্রেকে। হ্যাঁ, দেওয়া তো আছে। অ্যালবাট্রস, অ্যালবাট্রস বই মনে হয় আছে একটা দুইটা, নাকি শেষ হয়ে গেল বলতে পারলাম না। কেউ যদি নিতে চান নিতে পারেন, শেষ সময়ে হেল্পফুল হবে আশা করি। তো আসেন আমরা মনোযোগ দেই। হোয়াট ইজ বটম আপ অ্যান্ড টপ ডাউন প্রসেসিং? বটম আপ অ্যান্ড টপ ডাউন প্রসেসিং। বটম আপ প্রসেসিং বিষয়টা হচ্ছে এরকম যে একটা বিষয় সম্পর্কে ধীরে ধীরে ধারণা প্রেজেন্ট করা। কিরকম মনে হয় বুঝতে পারলাম না। যেমন ধরেন, আপনাকে যদি এরকম বলা হয় যে এমন একটা অ্যানিমেল, বুঝেন, এমন একটা অ্যানিমেল যেটার দুইটা চোখ আছে, মুখ আছে, হুম, মুখে হালকা হালকা লোম আছে, কান আছে দুইটা, ঠিক আছে, বললাম। তো এই প্রাণীটা খুবই মিশুক, এই প্রাণীটা খুবই মিশুক,
এবং একটা লেজ আছে, হ্যাঁ, 4টা পা আছে, হচ্ছে যে কি বলে, এটা মেও মেও শব্দ করে, ডাকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝে যাব এটা হচ্ছে একটা বিড়াল, তাই না? আঁকলাম আর কি, আঁকাটা ভালো হয় না, হাইছেন না। তো বিড়াল, তো এই যে ছোট ছোট করে ধারণাগুলো প্রেজেন্ট করে ডাটাগুলো দিয়ে দিয়ে সিকোয়েন্স ভাবে যে একটা ওভারঅল আইডিয়া প্রেজেন্ট করা হয়, ঠিক আছে, ডিটেইল ডেসক্রিপশন দিয়ে দেওয়ার পরে যে হচ্ছে একটা বিষয়কে আমরা হচ্ছে যে একটা আইডিয়া দাঁড় করাচ্ছি, তো এই বিষয়টাকে বলা হচ্ছে বটম আপ প্রসেসিং। এই বিষয়টাকে বলা হচ্ছে বটম আপ প্রসেসিং। অন্যদিকে আমাদের টপ ডাউন প্রসেসিং কি, যে একটা বিষয় আমাদের আগে থেকেই জানি, আমরা ধরেন যে আগে থেকেই জানি বা আগে থেকেই হচ্ছে আমাদের জানা এরকম একটা বিষয়কে অ্যানালাইসিস করা, ঠিক আছে, মানে উল্টা প্রসেস। একটা হলো যে ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে জানা, জেনে জেনে একটা বিষয় সম্পর্কে কমপ্লিট আইডিয়া প্রেজেন্ট করা, একটা বিষয় আগে থেকে জানি সেটাকে আমরা এক্সপ্লেইন করা, আরো ডিটেইলে হচ্ছে যে বিষয়গুলো জানা। তো এই হচ্ছে দুইটা, একটা হচ্ছে বটম আপ প্রসেসিং, একটা হচ্ছে টপ ডাউন প্রসেসিং। তো আমরা পড়ি চলেন, তাহলে ক্লিয়ার হবে। দেখেন, বটম আপ প্রসেসিং এন্ড টপ ডাউন প্রসেসিং আর টু cognitive strategies employed by the human brain in various aspects of perception, cognition and information processing। তার মানে আমাদের এই যে যখন আপনাকে বলা হবে বা কারো একটা সম্পর্কে যদি ধারণা দেওয়া হয়, যেমন আমরা যদি বলি কানিজ আপু সম্পর্কে, অথবা ইমামউদ্দিন ভাই সম্পর্কে যদি বলি, ইমামউদ্দিন ভাইয়ের কথাই যদি বলি, যে উনি দেখতে হচ্ছে ফর্সা, উনি হচ্ছে 5 ফিট এত ইঞ্চি লম্বা, গায়ে হচ্ছে যে খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, এত কেজি ওয়েট। তো এই সবকিছু যদি ধীরে ধীরে আপনাকে বলা হয়, আপনি উনার সম্পর্কে একটা মনে মনে ছবি অঙ্কন করে ফেলবেন যে উনি আসলে দেখতে কিরকম হতে পারে, ঠিক আছে। আমাদের ব্রেনে এরকম একটা অনুমান বা চলে আসবে একটা ধারণা। তো এই হচ্ছে ধীরে ধীরে ধারণা আসার যে ব্যাপারটা, বটম আপ প্রসেসিং। অন্যদিকে তাকে আপনি যদি ডিরেক্ট দেখেন, দেখার পরে তাকে জাজ করা শুরু করেন, এটা হলো টপ ডাউন processing. So in bottom up processing, information is processed in a sequential and data driven manner, starting from individual elements and building up to a complete understanding. ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে একটা কমপ্লিট আইডিয়াতে এটা হাজির হয় বা উপনীত হয়, ঠিক আছে। অন্যদিকে আচ্ছা, this approach relies on sensory input and progresses from the detail to overall comprehension. তো এটা হচ্ছে কমপ্লিট একটা আইডিয়া আমাদের প্রেজেন্ট করে। ফর এক্সাম্পল, when reading a new word, bottom up processing involves analyzing the individual letter and their combination to decipher the word's meaning without relying on prior knowledge. ফর এক্সাম্পল, একটা ওয়ার্ড আপনি ফর দ্য ফার্স্ট টাইম দেখলেন, এডুকেশন, ধরেন প্রথমবার দেখছেন, এটা আপনার চোখ দিয়ে দেখে ব্রেনের মধ্যে কিন্তু এটা গেঁথে যায়, আচ্ছা এরকম ছিল। কোনো এক সময় যদি আপনি এই বানানটা, আপনি এডুকেশন ধরেন মাথায় ঢুকে গেছে, তো আপনি পড়তে পড়তে এডুকেশনের জায়গায় এরকম করে ধরেন যে আছে, তো খুব ফাস্ট যদি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে এটা এডুকেশনে, আপনি আপনার ব্রেন ওভাবে করে রিড করার চেষ্টা করবে। তো এই যে ব্রেনে একটা কনসেপ্ট ক্রিয়েট হয়ে গেছে, বা ওয়ার্ডের যে ধারাবাহিকতা বা সিকোয়েন্সটা, ঠিক আছে, একটা একটা করে আমাদের লেটার কিভাবে যুক্ত হইলো বা ওয়ার্ডটা কিরকম, তো এরকম শুধু ওয়ার্ড না, যে কোনো আমরা একটা ছবি দ্বারা দেখলাম, তো এরকম, ঠিক আছে। তো এই যে আমাদের একটা ধারণা, এই বিষয়টাকে বলা হচ্ছে বটম আপ প্রসেসিং, যেটা আমাদের ব্রেনে প্রসেস হয়, ইনপুট হয়, ঠিক আছে, একটা সিনারি ক্রিয়েট হয় বা একটা ছবি অঙ্কিত হয়। অন্যদিকে টপ ডাউন প্রসেসিং ইন কন্ট্রাস্ট ইনভলভস ড্রয়িং অন প্রি এক্সিস্টিং নলেজ, এক্সপেকটেশনস অ্যান্ড কনটেক্সট টু ইন্টারপ্রেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইনফরমেশন। তার মানে আগে থেকে একটা ধারণা আছে, ওই জিনিসটা সম্পর্কে হচ্ছে যে আপনি কোনো তথ্য ব্যাখ্যা করবেন বা হচ্ছে কোনো আরো তথ্য বুঝবেন, এরকম এই প্রসেসটা টপ ডাউন প্রসেস বলা হচ্ছে। ইট রিয়েলিজ অন হায়ার লেভেল কগনিটিভ ফাংশনস সাচ অ্যাজ রিজনিং অ্যান্ড মেমোরি টু গাইড দ্য প্রসেসিং অফ ইনকামিং ডাটা। আরো নতুন নতুন তথ্য যদি আসে, সেই তথ্যগুলো প্রসেস করা যাবে। When reading a familiar text, top-down processing utilizes prior knowledge of vocabulary and grammar to comprehend the meaning, allowing for quicker and more efficient understanding. তো
যদি হচ্ছে যে আপনি একটা জিনিস আগে থেকে জানেন, একটা টেক্সটও ধরেন আগে থেকে আপনি পড়ছেন, বা একটা কবিতা আপনার মুখস্থ আছে, আর এটা যদি আপনি পড়েন, পড়ার ক্ষেত্রে সেখানে যদি কোনো ভুল-টুল থাকে এগুলো আপনি খুব সহজে বের করতে পারবেন। আ বা যদি গ্রামাটিক্যাল কোনো একটা টেক্সট আছে, সেখানে যদি গ্রামাটিক্যাল কোনো ভুল থাকে, আপনি যদি আগে থেকে ধারণা থাকে, তাহলে আপনি সেগুলো খুঁজে বের করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো একটা আগে থেকে ধারণা থাকা, আর একটা হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র ভাবে একটা কমপ্লিট ধারণায় উপনীত হওয়া। একটা আগে থেকে ধারণা থাকা, একটা ক্ষুদ্র, ক্ষুদ্র ভাবে একটা কমপ্লিট ধারণায় উপনীত হওয়া। যেটা ক্ষুদ্র, ক্ষুদ্র ভাবে কমপ্লিট যায়, এটা হলো বটম আপ, আর যেটা আগে থেকে থাকে, এটা হলো টপ ডাউন। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসেন আমাদের নোয়াম চমস্কি তিনি একটা থিওরি দিয়েছেন, নেটিভিস্ট থিওরি। আপনাদের গত দিনে ব্রিফ কোশ্চেন আলোচনার সময় খুব সম্ভবত এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করে দিয়েছিলাম, এবং এটা নিয়ে আমাদের মান্থলি পেইড ব্যাচে এবং প্রিপারেশন ব্যাচের ক্লাসগুলোতে খুব সম্ভবত অনেক বিস্তারিত আলোচনা হয়েছিল। জি ভাইয়া হয়েছিল। তো নেটিভিস্ট থিওরি কি? নেটিভিস্ট থিওরি হচ্ছে আমাদের ভাষা যে শিখি আমরা, নোয়াম চমস্কি বলতেছে আমরা যে ভাষা শিখি, এই ভাষা শেখার জন্য আমাদের ব্রেনে আগে থেকেই একটা ডিভাইস আছে, যে ডিভাইসটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তার ধারণা যে এইটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে জন্মগতভাবেই বায়োলজিক্যালি সেট আপ করা আছে, যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি ভাষাটা শিখতে পারি। অন্যদিকে আমাদের বিএফ স্কিনার তিনি কিন্তু ভিন্ন কথা বলেছিলেন। তিনি কোন থিওরি দিয়েছিলেন, কি বলেছিলেন, দেখি তো মনে আছে কিনা? বিহেভিয়ারিস্ট থিওরি দিয়েছিলেন ভাইয়া। কি বলেছিলেন সেখানে? বলেছিলেন যে মানুষ সাধারণত অনুকরণ মানে আচার আচরণের মাধ্যমে শিখে থাকেন। গুড। তো এই হলো নেটিভিস্ট থিওরি। এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা গতদিনে করেছি, এদিকে আর গেলাম না, এটা পড়ে নিয়েন, ওই কথাগুলো এখানে আছে। এবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন। এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এটাকে 3 স্টার 5 স্টার দিয়ে দিলাম। ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন এন্ড লার্নিং। অ্যাকুইজিশন সহজ করে আমরা বুঝি, অ্যাকুইজিশন হলো আমরা প্রকৃতি থেকে সরাসরি যে বিষয়গুলো শিখি বা প্রাকৃতিক ভাবে যে বিষয়গুলো শিখি, এই শেখাটাকে বলা হয় অ্যাকুইজিশন। অন্যদিকে লার্নিং হলো যেই শেখাটা আমরা যে কোনো বিষয়ে, যেই শেখাটা হলো আমরা জোর করে শিখি, অথবা কারো হেল্প নিয়ে শিখি, অথবা কোনো ইনস্টিটিউশন এর কাছ থেকে শিখি, অথবা কোনো বই পড়ে শিখি, সেই শেখাটাকে বলা হচ্ছে লার্নিং। দ্যাট মিনস আমরা ছোটবেলায় যে ভাষা মায়ের কাছ থেকে যে ভাষা শিখেছি, বা আমাদের মাতৃভাষা শিখেছি আপনি এমনি এই শেখাটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। আর এখন আমরা যে ইংরেজি শিখতেছি, এটার জন্য আমাদের এত কষ্ট করতে হচ্ছে, ভোকাবুলারি পড়তে হচ্ছে, গ্রামার পড়তে হচ্ছে, সাথে প্রচুর প্র্যাকটিস করতে হচ্ছে। তো এই শেখাটা হচ্ছে লার্নিং। ঠিক আছে? তাহলে জোর করে শেখা, বই পড়ে শেখা, কারো গাইডলাইন নিয়ে শেখা, কোনো প্রতিষ্ঠানের হেল্প নিয়ে শেখা, এই শেখাটা হলো লার্নিং। অন্যদিকে কারো হেল্প ছাড়াই এমনি আপনি যে শেখাটা হয়, এই শেখাটা হলো অ্যাকুইজিশন। বুঝাতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। এই বাকিটা জি কথা ভাইয়া, বলে বুঝতে পারছি এবার। ঘুমায় পড়িয়েন না, জি বাকি সবাই ঘুমায় গেছে। ঘুমাইলে মুশকিল। সবে তো ভাইয়া, দুদিন বুঝতে হলো, পারছি। আপনাদের বলছি যে শেষ পর্যন্ত যারা থাকবে তারাই হলো ধান, বাকি যারা উড়ে চলে যাবে তারা সব পাতা ধান। ঠিক আছে? তাদের অবস্থা খুবই খারাপ হবে, তারা কোথাও শান্তি পাচ্ছে না, তারা নিজেদেরকে খাপ খাওয়াইতে পারতেছে না, ধৈর্য নিয়ে থাকতেও পারতেছে না, মনে করতেছে আমি নিজে পড়ে নিব, বা আমি কিছু বুঝতেছি না, আগে পড়ে তারপর ক্লাস করব, ইত্যাদি ইত্যাদি। তাদের চিন্তা শেষ নাই। মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে আমাদের বেশিরভাগই এরকম হয়, পরীক্ষার রুটিন দিয়ে দিলে আমরা টেনশন করা শুরু করি, এবং অনেকের ক্ষেত্রে এমন হয় এত টেনশন করি যে টেনশন করতে করতে আমরা পড়ারই সময় পাই না। এটা কিন্তু হয়, দেখেন মিলাই নিয়েন, এটা হয়। ডিপ্রেশন, কি করবো কালকে থেকে। কেন পড়ে সেটাই তো টেনশন জানি না। হ্যাঁ, তো হচ্ছে না, পড়তে বসতেছি, এতগুলো পড়া।
হ্যাঁ, পড়তে বসে দেখা যাচ্ছে এতগুলো পড়া কেমনে পড়বো, কি করবো, এই টেনশন। তো টেনশন করতে করতে একদিন যায়, দুদিন যায়, এরকম করতে করতে পরীক্ষা আরো ঘনায় আসে। তখন মনে হয় এই বছরটা যেহেতু চলে গেল, এই বছরটা যাক, সামনের বছর এবার থেকে আমি সিরিয়াস। এভাবেই দিন যায়, এভাবেই রাত যায়, এভাবেই সময় চলে যায়, বছরের পর বছর চলে যায়। ভালো রেজাল্ট করা তো দূরে থাকা, কোনো মতো পাস হয়তো বা করা হয়ে ওঠে কোনো এক সময়ে গিয়ে, অথবা অনেকের জীবনে ইংরেজি ডিপার্টমেন্ট থেকে পাস করাই সম্ভব হয় না, অথবা অনেকে এমন একটা গ্রেড নিয়ে পাস করে যেটা জাস্ট পাস করা হয়েছে এরকম, যেটা দিয়ে কোনো কাজে লাগে না বা কোনো জায়গায় অ্যাপ্লাইও করা যায় না। অতএব সাবধান, আপনারা শুরু করেছেন, এর শেষটা যাতে আপনারা দেখেন। এখনো সময় আছে, গতদিনও বলতেছিলাম, চেষ্টা করতে থাকেন, ক্লাসগুলো দেখতে থাকেন। আশা করি এই যে এখন অ্যাকুইজিশন লার্নিং, যে আগে কখনো দেখে নাই, আগে কখনো শুনে নাই, পড়ে নাই, তারও একটা বেসিক কনসেপ্ট হয়ে গেছে যে অ্যাকুইজিশন হলো প্রাকৃতিক ভাবে শেখা, লার্নিং হলো এভাবে শেখা। এখন যদি সে পড়ে বা এখন যদি আপনি পড়েন, অনেক কিছু সহজেই বোঝা পসিবল হবে। আর যারা আগে ক্লাস করছে তাদের তো অন্তস্থ, মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ হয়ে গেছে, তাদের তাদের তো খুবই ভালো বেনিফিটস হচ্ছে আশা করি। দেখেন, the term acquisition and learning are often used in context language development, and while they are related, they are referred to distinct process. Acquisition is a subconscious implicit process. It occurs naturally through exposure to a language-rich environment. মাচ লাইক দ্য ওয়ে আ চাইল্ড অ্যাকোয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। একটা শিশু যেভাবে প্রথম ভাষা শিখে, তাকে কোনো কিছু বই টই পড়তে লাগে না, এমনি এমনি শিখতেছে সেভাবে। দ্য এমফাসিস ইজ অন কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন রেদার দ্যান এক্সপ্লিসিট রুল লার্নিং। লার্নার্স অ্যাকোয়ার লিঙ্গুইস্টিক কম্পিটেন্স থ্রু এক্সপোজার অ্যান্ড প্র্যাকটিস অফেন উইথাউট ফর্মাল ইনস্ট্রাকশন। এখানে ফর্মাল ইনস্ট্রাকশনের দরকার হয় না। লার্নিং অন্যদিকে লার্নিং কি, যেখানে নিয়ম পড়তে হয়, ভোকাবুলারি মুখস্থ করতে হয়, ল্যাঙ্গুয়েজের ফর্ম বা স্ট্রাকচার মুখস্থ করতে হয়, যেখানে ইট অফেন অকার্স ইন এডুকেশনাল সেটিং, মানে কোনো প্রতিষ্ঠানে এডুকেশনাল সেটিং আছে, শেখা যায়, এরকম একটা জায়গায় গিয়ে শিখতে হয়। আর ইন্ডিভিজুয়ালস আর টট, যাদেরকে শিক্ষা দেওয়া হয়, দ্য ফর্মাল অ্যাকসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে বিষয় ব্যাপ্তিগুলো সেগুলো শিক্ষা দেওয়া হয়। দ্য এমফাসিস ইজ অন কনসিয়াস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ রুলস। নিয়ম শেখানো হয়, ফর্মাল ইনস্ট্রাকশন, ড্রিল, নিখুঁতভাবে অনুশীলন করে একই জিনিস বারবার শেখা, এক্সপ্লিসিট টিচিং আর কমন ইন লার্নিং কনটেক্সট। তো লার্নিং হচ্ছে যেটা আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা বই পড়ে কারো গাইডলাইন নিয়ে শিখি এটা। অন্যদিকে আমাদের অ্যাকুইজিশন হচ্ছে যেটা আমরা প্রাকৃতিক ভাবে প্রকৃতি থেকে এমনি এমনি শিখে যাই সেটা। তো ওগুলোই বলা আছে এখানে। ইন অ্যাকুইজিশনে হচ্ছে যে আমাদের এমনি থেকে, প্রকৃতি থেকে আমরা শিখে যাই কথা বলতে বলতে। অন দ্য আদার হ্যান্ড, লার্নিং হচ্ছে যে কি, আমাদের হচ্ছে ফর্মাল ইনস্ট্রাকশনের দরকার পড়ে, টেক্সট বুকের দরকার পড়ে, নিয়ম, ভাষা নিয়মগুলো জানতে হয়, ওইগুলোই দেওয়া আছে। তো এই হলো আমাদের লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। বিষয়টা ক্লিয়ার হলো কিনা আমরা একটু সবাই জানাই। জি ভাই। ওকে, জি ভাইয়া। আজকে আমরা শর্ট কোশ্চেন দিয়ে শেষ করব। আজকে আমরা শর্ট কোশ্চেন দিয়ে শেষ করব। তো খুব বেশি শর্ট কোশ্চেন কিন্তু আর বাকি নেই, আমরা শেষ করে ফেলতে পারবো তাড়াতাড়ি। তার আগে আমি একটু আপনাদের কাছে জানতে চাই, আপনারা গত দিনের হোমওয়ার্ক কে কে করেছেন? ভাইয়া হাফ করছি। একজন পাওয়া গেছে যে হাফ করছে, বাকিরা কেউই করে নাই। করেছি করে দিবে একজন বলছে, আমি করেছি ভাইয়া। একজন করছে পাইলাম। তাহলে এই হচ্ছে আমাদের, করেছি। আচ্ছা দুইজন ভাইয়া একটা কোশ্চেন ছিল। কোশ্চেন পরে, আগে বলেন হোমওয়ার্কের কথা। এখন হোমওয়ার্কের কথা জিজ্ঞেস করছে, এখন আসছে উনি কোশ্চেন নিয়ে। ভাইয়া হোমওয়ার্কে বলেন। কিছু কিছু বাকি আছে। মানে হ্যাঁ, রুনা আপু বলেন। ভাইয়া ফার্স্ট টাইম দেখলাম যে আমরা জানি তো মর্ফিম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করা হয়, কিন্তু ওখানে তো কোথাও সেকেন্ড ব্র্যাকেট যে দেওয়া হয় নাই। কোথায়? এই যে মরফিমের মধ্যে, মরফিমের মধ্যে সেকেন্ড এলো মরফিম বা বাউন্ড মরফিম। অ্যালবাট্রোসে। হ্যাঁ ভাইয়া, এটা তো আপনাদের কারেকশন দিয়ে দিছিলাম আমি। মরফিম না সেকেন্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করা হয়। এই কারেকশন দিয়ে দিছিলাম না? ক্লাস করেন না আপনারা, মুশকিল তো। ক্লাস করেন না আপনারা? সংশোধন দিয়ে দিছিলাম না? ওটা তো ভাইয়া
এই গতকালকে ক্লাসে সংশোধন দেন নাই। তার আগে তার আগে তো দেওয়া বলতে পারবো না। এবং গত দিনেও মনে হয় মরফিমে আমি আবারও বলেছিলাম সেকেন্ড ব্র্যাকেট হয়। ফার্স্ট এডিশনের বই তো টুকটাক জায়গায় টাইপিং মিস্টেক আছে, আপনাদের তো হ্যাঁ বলছিলেন, কিন্তু কোশ্চেনের মধ্যে কোথাও দেওয়া নাই আর কি। আমি তো পরে রিপিট ক্লাসটা করছিলাম। জি আপু বলে দিয়েছিলাম প্রথমবার তো টুকটাক টাইপিং মিস্টেক তো থাকেই, বাট বিষয়গুলো বারবার বলে দেওয়া হয়েছে। মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। হ্যাঁ আচ্ছা ভাইয়া, অবশ্য আমি দিয়ে নিচ্ছি যে ডগ ভাইয়া আমি তো শুরু থেকে তো ক্লাস পাই নাই। হ্যাঁ মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল না? জি ভাইয়া। আচ্ছা, তো বিষয় হলো আল্লাহ, ভাই হোমওয়ার্ক করতে হবে। ভাই এগুলো কি সবই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে? ভাইয়া ড্রপ রান হ্যাপি ওগুলা কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিব? আমি আসলে শুরু থেকে ক্লাস করি নাই তো, অনেক পরে জয়েন করছি। শুরুর ক্লাসগুলো দেখে নেন আপু, দেখে নেন লিঙ্গুইস্টিক্স এর ক্লাসগুলো দেখে নেন, হয়ে যাবে। অ্যাফাসিয়া আসেন, অ্যাফাসিয়া, হোয়াট ইজ অ্যাফাসিয়া? অ্যাফাসিয়া কি? অ্যাফাসিয়া হলো ব্রেনের একটা ডিসঅর্ডার বা ব্রেনের একটা সমস্যা। এটা হচ্ছে ব্রেনের এক পাশে হয়। দেখেন, অ্যাফাসিয়া ইজ আ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার that arise from damage to the area of brain responsible for language processing, typically occurring in the left hemisphere. বাম সাইডে, ব্রেনের বাম সাইডের একটা বিশেষ সমস্যা, যেই সমস্যাটার জন্য ভাষা শিখতে অসুবিধা হয়, যেই সমস্যাটা আমাদের ব্রেনকে এমনভাবে প্রভাবিত করে যার জন্য আমরা ঠিকঠাকভাবে ভাষা শিখতে পারি না, ভাষা শিখলেও সেটা ঠিকঠাকভাবে বলতে পারি না, বুঝতে পারি না, বিশেষ সমস্যাগুলোর সৃষ্টি হয়। তো এটা হতে পারে জন্ম থেকে, এটা হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট থেকে, বা কোনো একটা অসুখ থেকে, ধরেন শারীরিক কোনো অসুবিধা বা ইত্যাদি থেকে এটা হতে পারে। তো এই যে ডিসঅর্ডারটা, হ্যাঁ, ভাষার ক্ষেত্রে আমাদের ব্রেনের লেফট হেমিস্ফিয়ারে যেটা হয়, এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যাফাসিয়া। দিস কন্ডিশন এফেক্ট অ্যান ইন্ডিভিজুয়ালস অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড, প্রডিউস অ্যান্ড ইউজ ল্যাঙ্গুয়েজ, ইম্পেয়ারিং বোথ স্পোকেন অ্যান্ড রিটেন কমিউনিকেশন। তো এটা হলো, এই যদি সমস্যা হয়, এই ডিসঅর্ডারটা যদি কারো ক্ষেত্রে হয়, তো সে ভাষা উৎপাদন করতে, মানে কথা বলতে, ভাষার ব্যবহার করতে, হচ্ছে যে বলতে বা অন্য কারোর সাথে লিখিত কমিউনিকেট করতে, যোগাযোগ স্থাপন করতে সে অক্ষম হয়ে যায়, বা যোগাযোগের ক্ষেত্রে এটা খুবই প্রভাব ফেলে, সমস্যার সৃষ্টি করে। ঠিক আছে, মানে কমপ্লিটলি বা ক্লিয়ারলি বা ফ্লুয়েন্টলি স্পষ্টভাবে সে কমিউনিকেট করতে পারে না। অ্যাফাসিয়া ইজ অফেন এ কনসিকুয়েন্স অফ স্ট্রোক। স্ট্রোকের জন্য এটা অনেক সময় হয়ে থাকে। দেখবেন স্ট্রোক হলে অনেকেরই কথা বলা বন্ধ হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, আধো আধো কথা বলে ইত্যাদি, আপনারা অনেকে দেখে থাকবেন। অথবা ব্রেইন ইনজুরি, হ্যাঁ, অথবা ব্রেইন টিউমারের জন্য এটা হতে পারে, অথবা নিউরোবায়োলজিক্যাল কন্ডিশনের জন্য এটা হতে পারে, যেটা বলতেছিলাম একটা, এরকম অসুখের কারণে এই টাইপের সমস্যাগুলোর জন্য এটা হতে পারে। কি হতে পারে? অ্যাফাসিয়া বিষয়টা কি? ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। তো the severity and specific manifestation of aphasia can vary widely, but common symptoms include difficulty finding words, forming coherent sentences, and understanding spoken or written language. তারা আসলে করে কি, যে ক্লিয়ার একটা সেন্টেন্স সাজায় গুছায় বলতে পারে না। এই সমস্যা হলে অর্ধেক কথা বলে, আধো আধো কথা বলে। ওই যে কোহেরেন্ট সেন্টেন্স, মানে যে সেন্টেন্সটা লজিক্যালি হবে, কানেক্টেড হবে, সম্পূর্ণভাবে কমপ্লিট একটা সেন্টেন্স হবে, এরকম সেন্টেন্স তারা মেক করতে পারে না। তার কথা হয়তো অনেক সময় ঠিকঠাক ভাবে বোঝে না অথবা বলতে পারে না। ঠিক আছে, তো এই প্রবলেমটা হচ্ছে অ্যাফাসিয়া। তো অ্যাফাসিয়া আমাদের ব্রকাস অ্যাফাসিয়া এন্ড র্যানিক্স অ্যাফাসিয়া। আমরা আরো অ্যাফাসিয়া আছে, এই দুইটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রকাস অ্যাফাসিয়া। তিনি বলছেন যে যদি কারো এই অ্যাফাসিয়ার সমস্যা হয়, তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স করতে একটু কঠিন বা জটিলতার সৃষ্টি হয়, তিনি এটা বলতেছেন। এবং হচ্ছে যে স্ট্রাগল করতে হয় আমাদের কোনো সাউন্ড গুলো যে আছে, এই সাউন্ড গুলো উচ্চারণ করতে। ঠিক আছে, এটা বলতেছে ব্রকা। অন্যদিকে র্যাকনিক তিনি বলতেছেন
যে এই সমস্যা যদি কারো হয় তাহলে ইন্ডিভিজুয়ালস মে প্রডিউস ফ্লুয়েন্ট বাট ননসেন্সিয়াল স্পিচ। তারা কথা বলতেছে অনর্গল, বাট এমন এমন সেন্টেন্স মেক করতেছে যে সেন্টেন্স গুলো ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। দেখা গেছে যে বলতে হবে আই ইট রাইস, সে বলছে যে আই রাইস ওয়াটার। হ্যাঁ, এরকম বলছে, মানে হচ্ছে অগোছালো, নন সেন্সিয়াল, যেটা কোনো সেন্সই ক্রিয়েট করে না, যেটা কোনো বলতে পারে, বলতে হয়তো বা সক্ষম হতে পারে। তাহলে হচ্ছে যে ব্রোকাস অ্যাফাসিয়া, যেটা বলছে অ্যাফাসিয়া সম্পর্কে, সেটা হলো গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স মেক করতে পারে না, তারা ঠিকঠাক ভাবে সাউন্ড উৎপাদন করতে তাদের যথেষ্ট কষ্ট করতে হয় বা স্ট্রাগল করতে হয়। আমাদের অন্যদিকে ইনি বলতেছেন যে তারা হয়তো বা কথা ফ্লুয়েন্টলি বলতে পারে, ঝরঝর করে বলতেছে, বাট কি বলতেছে না বলতেছে পাগলের মতো কথা বলতেছে, অনর্থক, মিনিংলেস। ঠিক আছে, এই হলো অ্যাফাসিয়া। এরপরে আসেন ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার কি? এটা আমাদের নোয়াম চমস্কি তিনি বলেছেন। তিনি বলেছেন যে ইউনিভার্সাল গ্রামার ইজ এ থিওরি ইন লিঙ্গুইস্টিক proposed by Noam Chomsky. It suggests that the ability to learn language is innate to human and that all human languages share a common underlying structure. তার ধারণা যে সকল মানুষ যে সকল ভাষা যে আছে, মানুষের যে ভাষা, এই ভাষার একটা একই রকম বা একটা সরল গঠন আছে, একই রকম গঠন। কিরকম? সাবজেক্ট, একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এখন এটা এলোমেলো হতে পারে, যেমন এটা ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কি প্রথমে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। তো এই যে এরকম স্ট্রাকচার গুলো, এগুলো মোটামুটি সকল ভাষার ক্ষেত্রেই আছে, যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, বেসিক বিষয়গুলো আছে। তো তার ধারণা এরকম যে এই সকল ভাষার ক্ষেত্রে, সকল মানুষের ভাষার এই যে গ্রামার গুলো, এর আন্ডারলাইং যে একটা স্ট্রাকচার, অভ্যন্তরীণ যে একটা স্ট্রাকচার আছে, এটা সকল ভাষার ক্ষেত্রে কমন বা একই রকম। তো এই যে বিষয়টা সবার ক্ষেত্রে সর্বজনীন, এই গ্রামারটাকেই বলা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। অ্যাকর্ডিং টু দিস থিওরি, দ্য হিউম্যান ব্রেন ইজ প্রি-ওয়্যার্ড উইথ আ সেট অফ গ্রামাটিক্যাল রুলস আর প্রিন্সিপালস দ্যাট ফর্ম বেসিক। আচ্ছা, এখানে বেসিক্যালি তিনি ওই ল্যাডের উপর ডিপেন্ড করেই ওই স্টাইলে তিনি ইউনিভার্সাল গ্রামার বিষয়টাকে ডেভেলপ করছেন। ঠিক আছে, যে সকল ভাষার একই রকম। এরপর আসেন খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাকে দিতে হবে আমাদের 3 স্টার। কি? হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম? তো বাই মানে কি? আমরা জানি দুই। তাহলে যে ব্যক্তি একই সাথে দুইটা ভাষায় কথা বলতে পারে, দুইটা ভাষা ব্যবহার করতে পারে, দুইটা ভাষা পারদর্শী বা জানে, এটাকে বলা হচ্ছে আমাদের, এই এবিলিটিটাকে বলা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম। তাহলে কি? বাইলিঙ্গুয়ালিজম ইজ এবিলিটি টু স্পিক এন্ড আন্ডারস্ট্যান্ড টু ল্যাঙ্গুয়েজ, দুইটা ভাষা। একদম এটা ব্রিফ কোশ্চেনে আসতে পারে, মনে রাখেন, মুখস্থ করে ফেলেন যে এবিলিটি টু স্পিক এন্ড আন্ডারস্ট্যান্ড, বলতে পারতে হবে এবং বুঝতে পারতে হবে। কয়টা ভাষা? দুইটা ভাষা। বাই মানে কি? দুইটা। People who are bilingual can switch between two languages easily and use them both in their daily lives. দুইটা ভাষায় খুব তাড়াতাড়ি মুভ করতে পারে, একটা থেকে একটা যে কোনো সময় সুইচ করতে পারে। যেমন আমরা বাংলা বলতে বলতে ইংলিশ বলি থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ বলি। আর বাংলা বলতে বলতে কখনো বলি যে ওকে ফাইন, সরি। তো বাংলা বলতে বলতে ইংরেজি বলতেছে, তাহলে সুইচ করতেছে, আমরা জানি টুকটাক, এই জন্য আমরা সুইচ করতে পারতেছি। তাহলে আমরা এই যে অ্যাবিলিটিটা বলা এবং বোঝার, এটাকে বলা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম। দিস স্কিল ক্যান বি লার্নড ইন ডিফারেন্ট ওয়েজ সাচ এস গ্রোয়িং আপ ইন আ হোম where two languages are spoken, attending a bilingual school, or living in a place where multiple languages are used. তো এটা বিভিন্নভাবে শেখা যেতে পারে, কোনো স্কুলে যেখানে দুইটা ভাষা শেখানো হয়, অথবা অন্য কোনোভাবে টিভি দেখেও আপনি শিখতে পারেন, গান শুনেও আপনি শিখতে পারেন, অথবা আপনার বাসায় যদি দুইটা ভাষা একই সাথে ব্যবহার করা হয় সেক্ষেত্রেও শিখতে পারেন। দেখবেন আপনার আশেপাশে যারা সাঁওতাল আছে বা আদিবাসী আছে, তারা বাংলা ভাষাতেও কথা বলতেছে, আবার একই সাথে তাদের অভ্যন্তরীণ বা তারা যখন শুধুমাত্র তারা নিজেরাই থাকে, অন্য কেউ থাকে না, তখন তারা তাদের মতো করে তাদের আঞ্চলিক ভাষায় বা নিজেদের ভাষায় কথা বলতেছে, মাতৃভাষায়। ঠিক আছে, তো এরকম এভাবে বাইলিঙ্গুয়ালিজমের অ্যাবিলিটিটা ক্রিয়েট করা যেতে পারে। Bilingualism has many benefits, including improvement cognition abilities, better job opportunities, and greater appreciation for difficult cultures. It helps people communicate with a wider range of individual and understand diverse perspectives. তো যারা বাইলিঙ্গুয়ালিজম, তাদের দুইটা ভাষার অ্যাবিলিটি আছে, যেমন আমরা বাঙালি হিসেবে যাদের ইংরেজিতে ভালো দক্ষতা আছে, তারা সহজেই চাকুরি পেতে পারে, বিভিন্ন জায়গায় তাদের ডিমান্ড অনেক বেশি, হচ্ছে যে অনেক সুযোগ সুবিধা, জবের ক্ষেত্রে দক্ষতার দিকে তারা আগায় থাকবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে বিং বাইলিঙ্গুয়াল অলসো কিপ দ্য ব্রেন অ্যাক্টিভ অ্যান্ড ক্যান ডিলে দ্য অনসেট অ্যান্ড এজ রিলেটেড কগনিটিভ ডিক্লাইন। আচ্ছা, যারা একই সাথে দুইটা ভাষায় পারদর্শী, তো ব্রেনের উপরে যেহেতু হচ্ছে যে চাপ ক্রিয়েট হয়, তো ব্রেনটা সচল থাকে। ঠিক আছে,
ব্রেন সচল থাকে। আমাদের বডি যদি মুভমেন্ট করতে থাকে তাহলে বডি হচ্ছে সচল থাকে। যদি সারাদিন শুয়ে বসে থাকেন দেখবেন একটা সময় গিয়ে বডি একদম ঝিমায়ে পড়ছে, আর চলতে চায় না, সাড়া দিতে চায় না। ঠিক একইভাবে এরকম বাইলিঙ্গুয়ালিজম বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা একটু জানাবো। জি ভাইয়া। জি ভাইয়া। আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। লাস্ট ওয়ান মেবি, এরপরে হয়তো একটা দুইটা প্রশ্ন। আমরা শেষের দিকে চলে আসছি। আর একটা প্রশ্ন দুইটা আছে ভাইয়া। আমাদের টেলিগ্রাফিক স্পিচ কি? আমরা চাইল্ড ল্যাঙ্গুয়েজ শিশু যে ভাষার যে ডেভেলপমেন্ট হয় সেটা পড়েছিলাম। তো সেখানে আমরা পড়েছিলাম টেলিগ্রাফিক স্পিচ, মনে থাকার কথা। ব্রড কোশ্চেনে পড়েছিলাম, বোর্ডে আলোচনা করা হয়েছিল। যারা মান্থলি ব্যাচে ক্লাস করেছেন তারাও এটা পেয়েছেন। আমরা দেখি টেলিগ্রাফিক স্পিচ স্টেজ ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হোয়ার ইয়াং চিলড্রেন স্টার্ট কম্বিনিং ওয়ার্ডস into simple sentences, but they use only the most essential words, leaving out less critical ones like article, the, a, and preposition, in, on. The term telegraphic comes from the way early telegraphs were sent, মনোযোগ দেন, using only the most necessary words to convey the message effectively. তো আমাদের টেলিগ্রাফ বিষয়টা যখন টেলিগ্রাফের সূচনাটা হয় তখন কিন্তু অনর্থক বেশি বেশি কথা বলা হতো না, জাস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে কথাটা মেসেজটা এটা পাঠানো হতো। তো এখান থেকে আমাদের আসছে টেলিগ্রাফিক স্পিচ। এখন একটা শিশু তার ক্ষুধা লাগছে, সে পুরোটা বলতে পারতেছে না এভাবে যে আমার ক্ষুধা লাগছে, সে শুধু বলতেছে খাবো, হ্যাঁ, সে বলতেছে খাবো, বা সে শুধু বলতেছে ভাত, বা শুধু দেখাই দিচ্ছে আপনার অন্য কোনো একটা খাবার। তো এভাবে করে সে কিন্তু তথ্য দিতে পারে। পুরো একটা কমপ্লিট সেন্টেন্স সে মেক করতে পারতেছে না, বাট সে ইম্পর্টেন্ট দুটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড সে বলতেছে, বলার মাধ্যমে সে কমিউনিকেট করতেছে, সে তার মনের ভাব প্রকাশ করতেছে। তো এই যে নেসেসারি ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো সে বলতেছে, এই জন্য ওই টেলিগ্রাফের মতো করে যেহেতু শুধু ইম্পর্টেন্ট মেসেজটাই দেওয়া হয়, এই জন্য এই স্টেজটাকে বা এই সময়টাকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। তো এই স্টেজটা কি দেখেন, চিলড্রেন ইউজুয়ালি বিগিন ইউজিং টেলিগ্রাফিক স্পিচ অ্যারাউন্ড 18 থেকে 24 মাস। এই সময় এটাকে বলা হয় টেলিগ্রাফিক স্টেজ। তো এই স্টেজে তারা কি করে, হচ্ছে যে আই ওয়ান্ট টু ইট অ্যান আপেল, এটা পুরোটা বলতে পারে না, তারা কি বলে ওয়ান্ট আপেল, এতটুকু বললেই মা অথবা বাবা বা যারা বাড়ির সদস্য তারা বুঝে যায়। তাহলে দেখেন এই পুরো বাক্যটা বলার পরিবর্তে instead of a full complete sentence, they use just 2 or 3 words or important words. By this they can convey their important information and communicate with other. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই সময়ে জন্য গুরুত্বপূর্ণ, এবং এই সময় এভাবে তারা কমিউনিকেট করে। দিস টাইপ অফ স্পিচ রিফ্লেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এন্ড সেন্টেন্স স্ট্রাকচার এন্ড ওয়ার্ড ইউজ, ফোকাসিং অন দ্য কোর মিনিং অফ হোয়াট দে ওয়ান্ট টু এক্সপ্রেস। তারা কি এক্সপ্রেস করতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে, এর উপর ডিপেন্ড করে তারা কথাগুলো বলে। ডেভেলপমেন্টাল প্রোগ্রেস, এই সময় কিভাবে ডেভেলপ হয় তাদের ব্রেনে। অ্যাজ চিলড্রেন গ্রো অ্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল ম্যাচিওর, they start including more function words and forming more complex sentences. তারা বেশি বেশি এরকম দুইটা বলতে বলতে একসময় দেখা গেছে তিনটা চারটা বা একটা পুরো কমপ্লিট সেন্টেন্স বলা শুরু করে দিল। তো ধারাবাহিকভাবে এটা শুরু হয়, শুরুতে কিন্তু তারা কমপ্লিট সেন্টেন্স মেক করতে পারে না। তো এই হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ, আশা করি বোঝা গেছে। সোসিওলিঙ্গুইস্টিক্স এর ডায়ালেক্ট হচ্ছে উপভাষা, যেটা প্রত্যেক 13 থেকে 17 কিলোমিটার পর পর পরিবর্তন হয়। উপভাষা কি? উপভাষা হলো আমরা যে আঞ্চলিক ভাষায় কথা বলি। এখন আঞ্চলিক ভাষায় ধরেন আপনার অঞ্চলের এক ভাষা, আপনার অঞ্চল থেকে যদি 20 থেকে 25 কিলো দূরে যান, দেখবেন সেখানে মানুষের কিছু কিছু ওয়ার্ড আলাদা, কিছু কিছু কথা বলার ধরন আলাদা, পার্থক্য লক্ষ্য করবেন। এবং আপনি যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যান তাহলে তো আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবেন। তো এই যে এক এক অঞ্চলের এক এক ভাষা, এই ভাষাটাকে বলা হচ্ছে ডায়ালেক্ট বা উপভাষা বা আঞ্চলিক ভাষা। আর ডায়ালেক্ট ইজ আ ভেরিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই পিপল ইন আ স্পেসিফিক রিজিয়ন। একটা বিশেষ অঞ্চলের মানুষের ভাষাকে বলা হচ্ছে ডায়ালেক্ট, অথবা সোশ্যাল গ্রুপ, একটা সমাজের মধ্যে, অর কমিউনিটি। ঠিক আছে, একটা সমাজের মধ্যে যে ভাষা ব্যবহার করা হয় সেটা। ইট ইনক্লুডস ডিফারেন্সেস ইন প্রনাউন্সিয়েশন, vocabulary and grammar compared to the standard form of the language. তো এটা
এটার মধ্যে যে বিষয়গুলো থাকে বা পার্থক্য যেগুলো হয় বা হচ্ছে যে বিষয়গুলো জড়িত সেটা হলো উচ্চারণের ধরন। বগুড়ার মানুষ দেখবেন যে টেনে টেনে কথা বলে, ভাত খাইছু নাকি এরকম করে বলে। আমি একবার গেছিলাম, যাই শুধু তাকায় তাকায় শুনে থাকতাম, দেখে থাকতাম, বাহ কি সুন্দর করে তারা বলতেছে। রংপুরের মানুষজনের কথা শুনতে আমার খুবই ভালো লাগে, যেটা আমি অলরেডি আপনাদের বলছিলাম হয়তোবা। বগুড়ার মানুষের কথাও শুনতে খুবই সুন্দর, তারা কেমন করে জানি টেনে টেনে কিভাবে জানি বলে, বেশ ভালোই লাগে শুনতে। তো এই যে প্রনাউন্সিয়েশন, তাদের শব্দ চয়ন বা শব্দ, তারা যে শব্দগুলো ব্যবহার করে, আমরা জানি যে এক অঞ্চলের বলি আর এক অঞ্চলের গালি, একই কথা এক অঞ্চলের বলি এক অঞ্চলের গালি। তাহলে এই যে ভোকাবুলারি, এক এক জায়গায় এক এক রকম ভাষা ওয়ার্ড ব্যবহার করা হয়, এবং গ্রামারেরও আমরা বেশ কিছু পার্থক্য লক্ষ্য করে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের অঞ্চল ভেদে, কমিউনিটি ভেদে পরিবর্তন হয়। এটা হচ্ছে আমাদের ডায়ালেক্ট। ডায়ালেক্ট আর অফেন স্টিল আন্ডারস্ট্যান্ডেবল টু স্পিকার of the same language, even though they may sound different. Sometimes the different are small, like the way certain words are pronounced, while other times the difference can be more noticeable, like the use of entirely different words or grammar structure. কখনো এটা পার্থক্যটা খুবই ছোট হতে পারে, কখনো খুব বেশি, অনেক বেশি হতে পারে, একদমই কিছু বোঝাই যায় না। চিটাগাঙে গেলে তাদের কথা কিছু বোঝাই যায় না, ঠিক আছে? আমরা বুঝতে পারি না আসলে, মানে একটু কষ্ট হয়, বোঝা যায় না এরকম না, কিছুটা কষ্ট হয়। এবার আসেন ডিসকাস কোড সুইচিং, লাস্ট ওয়ান, মেবি লাস্ট কোশ্চেন, এরপরে আর কোশ্চেন নাই, আমরা শর্ট কোশ্চেন আজকে এখান থেকে শেষ করব, আলোচনা শেষ করব। কোড সুইচিং, কোড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সুইচ মানে হচ্ছে পরিবর্তন, তার মানে ভাষার পরিবর্তন, ভাষার পরিবর্তন। আমরা কথা বলার সময় একটু আগে বাইলিঙ্গুয়ালিজম যে পড়ছিলাম, ভাষা দুই ভাষায় পারদর্শী, তো এক ভাষায় কথা বলতে বলতে অন্য ভাষায় সুইচ করা, এক ভাষা থেকে অন্য ভাষায় ইউজ করা, এই বিষয়টাকে বলা হচ্ছে কোড সুইচিং। কোড সুইচিং ইজ লিঙ্গুইস্টিক ফেনোমেনন হোয়ার স্পিকার অল্টারনেট বিটুইন টু অর মোর ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস উইথিন আ সিঙ্গেল ডিসকোর্স অর কনভারসেশন। একটা কনভারসেশনে মানে দুইজন বা তিনজন আলোচনা করতেছে বা অনেকজন বলে বসে একটা আলোচনা হচ্ছে, তো এই আলোচনার মধ্যে দুইটা ভাষা বা তিনটা ভাষা একজন মানুষই বলতেছে, ভাষার পরিবর্তন। তো এই যে ভাষার পরিবর্তন, যে কোড সুইচিং, ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং, এই বিষয়টা হচ্ছে আমাদের এটাই আমাদের কোড সুইচিং। তো ইটস কমন practice in multilingual or bilingual communities and serve various communicative, social or situational function. গলাটা মনে হয় গেল, আর সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা, code switching. Code switching can occur at different linguistic levels, including the sentence, phrase, or even word level. হতে পারে একটা সেন্টেন্স ফ্রেজের মধ্যে, ফ্রেজ বলে আর ফ্রেজের অর্থটা বলা চলে গেলাম, তাহলে চেঞ্জ করলাম, হ্যাঁ বলতেছিলাম ইংরেজি পড়তেছিলাম, চলে গেলাম বাংলায়, কোড সুইচ হয়ে গেল। হতে পারে ওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে। তো স্পিকার মে কোড সুইচ ফর রিজন সাচ এস এক্সপ্রেসিং কালচারাল আইডেন্টিটি, সিগন্যালিং গ্রুপ মেম্বারশিপ, এমফাসাইজিং আ পয়েন্ট অর ফিলিং লেক্সিক্যাল অর স্ট্রাকচারাল গ্যাপ ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ উইথ এলিমেন্ট ফ্রম আনাদার। তো হতে পারে যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করবে, তো এ হচ্ছে বাংলা ভাষাভাষী, এ হলো চাইনিজ, তো এখন কমিউনিকেট করার জন্য মাঝখানে একজনের বসানো হলো, এর কথাটা শুনে একে ট্রান্সফার করে, আবার এটা শুনে তো কোড সুইচ করে, পরিবর্তন করে। এই যে এটা শুনে একে বলতেছে, বাংলায় শুনে ইংরেজিতে বলতেছে, বা বাংলায় শুনে চাইনিজে বলতেছে, চাইনিজ শুনে বাংলায় বলতেছে। তো এই যে ভাষার পরিবর্তন, এটাকে বলা হচ্ছে কোড সুইচিং। Code switching is a dynamic and natural aspect of multilingual communication, reflecting the flexible and adaptability of a speaker in diverse linguistic environment. While it was historically viewed negatively, contemporary research recognition its complexity and acknowledges its role in facilitating effective communication within linguistically diverse communities. তাহলে এই হলো কোড সুইচিং, ভাষার পরিবর্তন। এটা বিভিন্ন কমিউনিটিতে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এরকম ভাষাভাষী মানুষজন বা হচ্ছে যে দুইজনের সাথে কমিউনিকেট করার জন্য তৃতীয় একজন তাকে এই সময় কোড সুইচ করা হয়। তাহলে এই হলো কোড সুইচিং, এই হলো আমাদের শর্ট কোশ্চেন। এগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষা কমন পেয়ে যাবেন, যদি সব ঠিক থাকে, ভাগ্য সহায় থাকে। যে একটা প্রশ্ন আলোচনা করলাম, ক্লিয়ার হয়েছে কিনা বলেন, হাঁপাই গেছি। এখন কথা হচ্ছে ভাইয়া ইচ্ছে মতো পানি খান, অনেকক্ষণ তো হাঁপায় গেছেন, অনেকক্ষণ লেকচার দিয়ে, এখন একটু পানি খান, তাহলে ঠিক হয়ে যাবে। ভাই আমি 6:50 থেকে বকবক করতেছে, বুঝছেন, এখন বাজে 11টা, মাঝখানে একটু ব্রেক ছিল নামাজের।
ওকে, শেষ পর্যন্ত ভাই এত এত এনার্জি কই পান ভাই? আমাদের একটু দেন না ভাই। এনার্জি, রেসপন্সিবল হন, নিজের উপর নিজে রেসপন্সিবল হন, ইনশাল্লাহ তাহলেই হয়ে যাবে। আপনি নিজেকে মনে করেন যে আপনাকে এটা করতে হবে, ক্লাস তাহলে আছে আপনি করতে সম্ভব পারবেন। ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আগামীকালকে ঠিক একই সময় দেখা হবে ইনশাল্লাহ। একটা রিকোয়েস্ট ছিল হ্যাঁ ভাইয়া, এই 31টা প্রশ্নের মধ্যে হ্যাঁ, কোনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা একটু দাগাই দিবেন? অ্যালবাট্রসের 7 নাম্বার পেজে দিয়ে দিয়েছে না? সাজেশন দেওয়া আছে, শর্ট সাজেশন দেখেন, ফলো করেন, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর একটু অ্যালবাট্রস পেজ নাম্বার 7। ওকে, থ্যাংক ইউ। তাহলে শেষ করলাম, যদি পারমিশন দেন তো। জি ওকে, আল্লাহ হাফেজ। ওকে